স্বাগত আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সংসদ, সংবিধান, আইন, আদালত, ইতিহাস, সুশাসন এমন নানা বিষয়ের বিতর্কে জমজমাট আমাদের রাজনীতি। এতে করে গণতন্ত্র কতটা টেকসই হচ্ছে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। এসব নিয়ে আজকের আলোচনা সাম্প্রতিক। কথা বলতে স্টুডিওতে আছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক সম রেজাউল করিম এবং বিএনপির যুগ্ম মহাসচিব বেরিসা মাহমুদ্দিন খোকন কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যোগ দিবেন। অ্যাডভোকেট সম রেজাউল করিম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। সংবিধানের ১৬শ সংশোধন বিল ২০১৪ আগামীকাল বুধবার সংসদে পাশ হওয়ার কথা। জনাব রেজাউল করিম, আপনি নিশ্চয়ই জানেন যে বিচারক অপসারণ ক্ষমতা সংসদে ফেরানোর বিষয়ে আপনার অবস্থান কি? মানে আমরা আপনার অবস্থানটা একটু জানতে চাচ্ছি। এখন সংবিধান সংশোধন করে অনুচ্ছেদ ৯৬-কে ৭২-এর সংবিধানের জায়গায় নিয়ে আসার কথা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই অনুচ্ছেদটি পার্লামেন্টের হাতে যাওয়ার ভিতর থেকে দোষের কিছু হবে না যদি না আইন প্রণয়নের মধ্য দিয়ে যে বিচারকদের অযোগ্যতা, অসমর্থতা, অন্যান্য বিষয়গুলো নিরূপণের যে কথাটা বলা হয়েছে সেই আইনটি যথাযথভাবে প্রণয়ন না হয়। সেই আইনের ক্ষেত্রে আমার ব্যক্তিগত প্রত্যাশা যে অবশ্যই সুপ্রিম কোর্টের বিচারকদের সেখানে সমন্বিত করতে হবে। কোনোভাবেই পার্লামেন্টের সদস্যরা ইনকোয়ারি করবেন বা অবসরপ্রাপ্ত বিচারকরা ইনকোয়ারি করবেন সিটিং বিচারকদের, এটা কোনোভাবে কাঙ্ক্ষিত হবে না। যদি সেরকম কোনো সিদ্ধান্ত হয় সেটা হবে অনাকাঙ্ক্ষিত। আমাদের বিচার বিভাগ যতটা ডেভেলপ করেছে সেই ডেভেলপের জায়গা থেকে পিছনে নিয়ে যাওয়া। এটা তবে এই বিষয়টি যদি আরেকটু স্পষ্ট করতেন যে অবসরপ্রাপ্ত বিচারকেরা তো স্বাভাবিকভাবেই বা ধরে নিয়ে যায় যে তারা আসলে সিটিং বিচারকদের চেয়ে সিনিয়র, চাকরিতে প্রবীণ বা কর্মে প্রবীণ, তারা যদি অংশগ্রহণ করেন তাহলে কোথায় আমরা একটু এখানে সমস্যাটা হলো যিনি অবসরপ্রাপ্ত বিচারক তিনি কিন্তু তখন আর ওথের মধ্যে নেই, তিনি কোনো শপথের মধ্যে থেকে নেই। তারপর তাদেরকে নানাভাবে সম্পৃক্ততা এসে যায়। বিচারক যিনি শপথ গ্রহণ করে সিটিং বিচারক থাকেন তিনি কিন্তু বিচার অঙ্গন, বিচার সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে সম্পৃক্ত থাকেন। আর অবসর হয়ে যাওয়ার পরে বিভিন্ন পদে অধিষ্ঠিত হন। কারো কখনো বিভিন্ন স্বপ্ন থাকে, অন্যান্যভাবে তার সম্পৃক্ততা এসে যায়। দায়বদ্ধতার জায়গাটা যেটা শপথ গ্রহণের সেই জায়গাটা থাকে না, পরিসরটা তো ভিন্ন হয়ে যায়। সেই জন্য আমার কাছে মনে হয় সিটিং বিচারকদের বিষয়ে তদন্তের জন্য কোনোভাবেই অবসর প্রাপ্ত বিচারকদের নেওয়া হলে এটা তাদের জন্য যেমন অসম্মানজনক, দায়িত্ববোধের জায়গা থেকে আমার মনে হয় এটা যথার্থ হবে না। কিন্তু আমরা এখন পর্যন্ত সেই আইনটি সম্পর্কে যা শুনতে পাচ্ছি সেক্ষেত্রে তো মানে কর্মে নিযুক্ত বিচারকদের আসলে সেই তদন্ত কমিটিতে অংশ নেওয়ার সুযোগ কম থাকছে বলেই মনে হচ্ছে যে অবসরপ্রাপ্ত বিচারকরাই আসলে তদন্ত। তাহলে দেখুন, আমার ব্যক্তিগত প্রত্যাশা একজন আইনজীবী হিসাবে, সচেতন মানুষ হিসাবে কোনোভাবেই সিটিং বিচারকদের বিষয়ে তদন্তের জন্য যিনি ওথবদ্ধ নেই, যিনি নানা সম্পৃক্ততায় রয়ে গেছেন এবং যাদের অনেক অভিযোগ আসে যে অবসরপ্রাপ্ত বিচারক বিভিন্ন কর্মে নিয়োজিত হয়ে যান, তখন কিন্তু তার দায় দায়িত্ব যারা কর্মে তাকে দেন তাদের বিষয়ে তার মাথার ভিতরে কাজ করে, ইন্ডিপেন্ডেন্টলি তিনি কাজ করতে পারেন না, এ জাতীয় অভিযোগ রয়েছে। যে কোনোভাবেই তিনি যত সিনিয়র হন আর যাই হন না কেন, কোনোভাবেই সিটিং বিচারকদের তদন্ত অবসরপ্রাপ্ত বিচারকদের দিয়ে তদন্ত করাবার যদি কোনো প্রক্রিয়া হয়, যেটা আপনি বললেন, যদি এমনটা কিছু হয় সেটা কোনোভাবে কাঙ্ক্ষিত হবে না। একজন আইনজীবী হিসাবে এই বিষয়টা আমার কাছেও গ্রহণযোগ্য হবে। আচ্ছা, আপনি কি মনে করছেন যে বিচারকদের এই অপসারণের ক্ষমতাটা যদি সংসদে ফিরিয়ে আনা হয় তাহলে বিচারকরা কোনো না কোনো ভাবে মানে চাপে থাকবেন? বিশেষ করে সংসদ সদস্যদের বিরুদ্ধে অনেক সময় অনেক অভিযোগ আসে, সংসদ সদস্যরা অনেক সময় মামলা পরিচালনা করতে কোর্টে আসেন, সেসব ক্ষেত্রে কি বিচারকরা চাপে পড়বে? কিছু এমব্রাসিং অবস্থা তো আছে, তবে এই জায়গাটাকে যদি ক্রোনোলজিক্যালি দেখেন সেই ক্ষেত্রে দেখবেন যে ইনকোয়ারির মধ্য দিয়ে তার বিরুদ্ধে প্রসিডিং এর প্রাইম এফেসি না আসলে কিন্তু সংসদ পর্যন্ত আসবে না। আর সংসদে ২/৩ সংসদ সদস্য, বর্তমান সংসদটা কিন্তু সবসময় স্বাভাবিক সংসদ না, এটা একটু অস্বাভাবিক অবস্থার ভিতর থেকে ২/৩ আসছে। সেখানে একটা ডিবেটের জায়গা আছে, তারপর মহামান্য রাষ্ট্রপতির কাছে যাবে। সংসদ কিন্তু এককভাবে সিদ্ধান্ত নিতে পারবেন না যতক্ষণ না আইনের দ্বারা ওই বিচারকদের বিরুদ্ধে অভিযোগটা প্রমাণিত হবে, অর্থাৎ প্রমাণিত অসদাচরণ। সেই প্রমাণিত হওয়ার জায়গাটা কিন্তু মূল জায়গা। শুধু আর্টিকেলটা ওখানে গেলে হবে কি, দ্বিতীয় দফা একটা স্ক্যানিং এর সুযোগ হবে, দ্বিতীয় দফা একটা ডিবেটের সুযোগ হবে। আর শুধু জুডিশিয়াল কাউন্সিলের কাছে থাকলে জুডিশিয়াল কাউন্সিল যেটাকে রেফার করতেন ওটাই রাষ্ট্রপতি গ্রহণ করতেন। এই জন্য আমার মনে হয় যে এই সংসদের কাছে 96 যাওয়ার চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা নিয়ে আলোচনার চেয়ে বেশি আলোচনা হচ্ছে অন্যটা নিয়ে। কোনো না কোনো ভাবে যদি এই ইনকোয়ারি প্রসেসটাকে আমরা ট্রান্সপারেন্ট রাখতে পারি, এইটাকে যদি স্ট্যান্ডার্ড জায়গায় রাখতে পারি,
তাহলে কিন্তু সমস্যা থাকবে না। আর ওইটাকে না রেখে পার্লামেন্টের কাছে নিয়ে নেওয়া হলে যা ইচ্ছা তাই করতে পারবেন, এবং ওই ইনকোয়ারির মধ্যে যারা থাকবেন তারাও ক্ষমতার অপব্যবহার করতে পারবেন। এই আশঙ্কা কিন্তু বিচারকদের থাকলে বিচারকরা একটা আতঙ্কের ভিতরে, আশঙ্কার ভিতর থাকবে, এটা খুবই স্বাভাবিক। আচ্ছা, কোন রাজনৈতিক নেতা বা এমনকি কোন কোন সংসদ সদস্য যে আইনজীবী হিসাবে কোর্টে মামলা পরিচালনা করেন, সেটা কি কোনো মানে সংসদ সদস্যদের কোর্টে মামলা পরিচালনা করার ক্ষেত্রে কি কোনো সমস্যা দেখা দেয়? আমি সমস্যা বলতে বা সংকট দেখা দেয় যদি আমি বলি এরকম। দেখুন, এটা সংকট অনেক সময় দেখা দেয় না, এই কারণ এটা কালচারের ব্যাপার। আপনি দেখবেন অনেক সিনিয়র লয়ার, তার হাতে যিনি কাজ শিখেছেন সেই জুনিয়র কিন্তু বিচারক, তার কোর্টে তাকে যেতে হয়। অনেক বিচারকের আত্মীয় স্বজনরা কিন্তু লয়ার হিসেবে তার কোর্টে এপিয়ার করেন। এতে কিন্তু মনস্তাত্ত্বিক কিছু সমস্যা হয়ে যায়। কিন্তু যদি বিচারক তার দৃঢ়তার সঙ্গে বিচারক হিসাবে নিজস্ব অবস্থানে ওথবদ্ধ, তার শপথের কথাটা মনে রাখেন, তাহলে সমস্যা হয় না। আমাদের অনেক সিনিয়র লয়ার আছেন যাদের জুনিয়ররা, তার চেম্বারে যারা কাজ শিখেছেন, তারা বিচারপতি শুধু না, প্রধান বিচারপতি হয়েছেন। আর ওই লয়ারকে কিন্তু তার কোর্টে যেতে হয়েছে। সব মামলায় যে তিনি বিজয়ী হয়েছেন এমন রেকর্ড নাই। অনেক মামলায় কিন্তু কষ্ট হয়েছে তার লয়ার সিনিয়র যিনি, তিনি যেটা কন্ডাক্ট করেছেন ওই মামলা কিন্তু তাকে জরিমানাও দিতে হয়েছে, এমন রেকর্ডও আছে। যে সেই ক্ষেত্রে আমার মনে হয় না। তবে লয়ার হিসাবে যিনি পার্লামেন্ট মেম্বার, তিনি যদি ওই বিচারকদের কোর্টে যান, কখনো কখনো একটা মনস্তাত্ত্বিক ভাবে কিন্তু এরকমটা মনেও হতে পারে যে উনি তো আমাদের মালিক পক্ষ, উনি আজকে আমার কাছে আসছেন, এরকম সংশয় হতে পারে। দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করার মানসিকতা এবং যোগ্যতা সম্পন্ন বিচারক হলে তিনি এটার দিকে কখনো তাকাবেন বলে আমার মনে হয় না। কিন্তু এই যে বিচারকদের যে দৃঢ়তার কথা আমরা বলি বা বিচারকদের যে যেটিকে বলে হচ্ছে যে অন্তরের শক্তি, যেটি তার শপথের মাধ্যমে যিনি যেটি বলিয়ান, সেটির ক্ষেত্রে অনেক সময় আমরা ইদানিং অভিযোগ শুনি যে আগের চেয়ে এখন এটি অনেক কমে যাচ্ছে। আপনি কি একজন সিটিং লয়ার, আপনি কি এরকম মনে করেন নাকি এটা আসলে? দেখুন, অবস্থার সঙ্গে পরিবেশ পাল্টেছে, এ কথা নির্দ্বিধায় বলা যায়। আমরা অতীতে যে সকল প্রথিতযশা বিচারক পেয়েছি, যারা তাদের কীর্তির মধ্য দিয়ে অমরত্ব লাভ করবেন, তাদের জাজমেন্ট মাইল ফলক হয়েছে, সেই জাতীয় বিচারকের সংখ্যা সেইভাবে না বাড়লেও এখনকার বিচারক কিন্তু অনেক তরুণ বিচারক আছে, যাদের লেখাপড়া, যাদের পাণ্ডিত্য, যাদের চিন্তা চেতনা, যাদের এনার্জি অনেক ডেভেলপড করছে। এখন সকল বিচারক কিন্তু একই স্ট্যান্ডার্ডের সকল বিচারক নন। অতীতেও কিন্তু একেবারে সকলেই যে আমাদের মাইল ফলকের মতো জাজমেন্ট দিতে পেরেছেন, ল্যান্ডমার্ক জাজমেন্ট দিতে পেরেছেন, গোল্ডেন জাজমেন্ট দিতে পেরেছেন, এটা ছিল না কিছু কিছু বিচারক। এখন কিন্তু বিচারকরা অনেক ডেভেলপ করছে। অ্যাজ এ হোল আমার কাছে মনে হয় যে পূর্বের তুলনায় এখন নতুন তারুণ্যদীপ্ত, লেখাপড়া শেখা অনেক এনার্জেটিক বিচারক আসছেন, যারা আমি প্রত্যাশা করি তারা অনেক ভালো করবেন। আমরা যে এইরকম একটি অভিযোগও প্রায় শুনি, আমাদের এখানে সিনিয়র লয়াররা এসেছিলেন, ব্যারিস্টার রফিকুল হক ওই দিন খোলাখুলি বললেন যে অনেক কোর্ট সম্পর্কে এরকম শোনা যায় যে এটা অমুক দলের কোর্ট বা এটা অমুক দলের কোর্ট। এটা আগেও শোনা যেত, এখন এটা অনেক বেশি শোনা যায়। সেই অবস্থাটার কি কিছু পরিবর্তন হচ্ছে? বা দেখুন, এটা আমার কাছে মনে হয় এটা অতীতে বিভিন্ন সময় কিছু কথাবার্তা যে হয়নি, এ কথা বলা ঠিক হবে না। তবে সকলে না, এটা টোটাল বিচারকের সংখ্যা যদি দেখেন, এর ভিতরে সামান্য সংখ্যকদের নিয়ে এরকম কথাবার্তা হয়। কাজী এটি মনোয়ার নামক একজন বিচারক ছিলেন, বাগেরহাট জেলা বিএনপির সভাপতি ছিলেন, কিন্তু বিচারক হওয়ার পরে কিন্তু আমরা দেখেছি তিনি বিচারকের দায়িত্ব পালন করছেন। কে এম হাসানকে নিয়ে অনেক বিতর্ক উঠেছে, কিন্তু কে এম হাসান বিচারক হিসাবে, তিনি একসময় বিএনপির পোর্টফোলিও হোল্ড করলেও কে এম হাসান বিচারক হিসাবে অনেক ভালো যোগ্যতার পরিচয় দিয়েছেন। আমাদের সুপ্রিম কোর্টে আমি এমনও দেখেছি যে বিএনপির পাওয়ারফুল লিডার ছিলেন, এমপি ছিলেন, তার সন্তানেরা বিচারক হয়ে কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি সে বিচারকের দায়িত্ব পালন করেছেন। এটা নির্ভর করে ব্যক্তির উপরে, যিনি বিচারক তার মানসিকতার উপরে। এই মানসিকতা কিন্তু কোনো আইনের দ্বারা তার উপর চাপিয়ে দেওয়া হয়নি। এখন যদি কেউ ভালো জায়গায় বসেও যোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন না করেন, সেটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। রাজা ভাই, আমরা যদি একটু অতীতে ফিরে যাই, যে বাংলাদেশের বিচারকদের মধ্যে অনেকেই, বিশেষ করে প্রধান বিচারপতিদের অনেকের বিরুদ্ধে এরকম একটি কথা প্রায় শুনতে পাওয়া যায় যে তারা বিভিন্ন অবৈধ শাসন তারা বিভিন্ন সময় বৈধ করেছেন বা তারা বৈধতার রূপ দিয়েছেন। সেটি তারা কেন করেছেন বলে মনে হয়? সেই জায়গায় আমার মনে হয় যে বিচারক হিসাবে শপথ গ্রহণ করার পরে নিজ যোগ্যতায় দায়িত্ব পালন করার জন্য তার কম্পিটেন্সি ছিল না। আমি একজন লয়ার হিসেবে বলবো সেটাই। না হলে একজন বিচারকের আসনে বসার পরে তার আর কোনো সংশয়, ভয়, ভীতি, চিন্তা চেতনা, অনুকম্পা অথবা অনুগ্রহ লাভের কোনো কারণ থাকার কথা নয়। সংবিধান সংরক্ষণের, হেফাজতের দায়িত্ব নিয়ে সংবিধানের পরিপন্থী কাজকে যারা বৈধতা দিয়েছেন, আমি বলবো বিচার বিভাগের ইতিহাসে
তারা কোনোভাবে সম্পদ না, তারা ছিলেন আমাদের কলঙ্ক। রাজা ভাই, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আমাদের সঙ্গে এসে ব্যারিস্টার মাহবুদ্দিন খোকন যোগ দিবেন। আমরা একটু ফিরছি একটু পরে।